আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের 7 নম্বর পার্ট। কিন্তু আমি ভাবছি অন্য কথা। রিমিকে পরে বলবো বলে রুমে চলে আসি আর ভাবতে থাকি রিমির সাথে রিলেশনে যাওয়া আমার ঠিক হবে কিনা। চিন্তা করে দেখলাম এটা রিমির ভালো লাগা হতে পারে, যার বর্তমানে কোনো পরিচয় নাই। তাকে ভালোবাসতে যাবে কেন রিমি? রাত তখন 8:30। রিমি আমার রুমে আসলো। রিমি এসে বলল, কি ভাবা হয়েছে? আমি বললাম, কি ভাববো? রিমি বলল, কি ভাববে মানে? বিকেলে সাথে কি বলছি সব ভুলে গেছো? কি বলবো বুঝতে পারছি না। হ্যাঁ বলবো নাকি না? আমার তো মনে হচ্ছে রিমির সাথে সম্পর্ক মানে রিমির আব্বু আম্মুর সাথে বেইমানি করা। যারা আমাকে সাহায্য করলো তাদের মেয়ের সাথে প্রেম করব, এটা মনে হয় ঠিক হবে না। রিমি বলল, কি হলো বলো? আমি বললাম, রিমি, আমার মনে হচ্ছে তোমার সাথে আমার সম্পর্ক যায় না, আর সম্পর্ক করাটা ঠিক হবে না। রিমি হয়তো আশা করেনি আমি এরকম একটা উত্তর দিব। রিমি কান্নামাখা কণ্ঠে বলল, কেন জানতে পারি? রিমিকে বুঝিয়ে বললাম, তোমার আব্বু আম্মু আমাকে এইরকম একটা বিপদে সাহায্য করেছে, তোমাদের বাসায় থাকতে দিয়েছে, এত রকমের যত্ন করেছে। আমি চাই না আমি তাদের সাথে বেইমানি করি। রিমি বলল, আমি এইসব মানিয়ে আব্বু আম্মু আমাকে অনেক বিশ্বাস করে, আব্বু আম্মু আমার চাওয়া মেনে নিবে। আমি বললাম, সরি রিমি, আমি এটা করতে পারবো না। রিমির চোখের কোণে পানি। রিমি বলল, তুমি কি আমার সাথে হয়ে যাও ঘটনার কারণে আমাকে ফিরিয়ে দিচ্ছ? আমি বললাম, কি বলছো এসব? তোমার মতো মেয়ে পাওয়া ভাগ্যের ব্যাপার। তোমার সাথে হয়তো একটা দুর্ঘটনা হয়েছে, তাই বলে আমি প্রেম করব না, বিষয়টা এমন না। রিমি বলল, তাহলে কেমন? আমি বললাম, সরি রিমি, এই নিয়ে আমি কথা বলতে চাই না। তুমি তোমার আবেগকে কন্ট্রোল করো, বাস্তবতা মেনে নাও। রিমি চোখে পানি নিয়ে রুম থেকে চলে যায়। রিমি আজ খাবার দিতেও আসেনি, আন্টি খাবার দিয়ে গেছে। আমি খাবার খেয়ে রিমির কথা বাদ দিয়ে ভাবছি ভাবির সংসারের কথা। এখন ভিডিওটা খুব দরকার। আমার সাথে জড়িয়ে পড়েছে আরেকজন। নিজে না হয় ছাড় দিব, কিন্তু তাই বলে ভাবির সংসার নষ্ট করে দিচ্ছি। আর আমার সাথে কথা বলার কারণে আমার পরিবার কিভাবে ভাবির মতো মানুষকে বাসা থেকে বের করে দেয় আমার তা জানা নেই। একসময় এই পরিবার নিয়ে আমি গর্ব করতাম, আর কেন জানি অজান্তেই ঘৃণা জন্মাচ্ছে। তাহলে কি এইসবের কারণ শুধুই আমি? আমি পাগল হয়ে যাচ্ছি। কেন যে মোবাইলটা ভেঙে গেল, মোবাইলে মেমোরিও রাখি নাই যেখানে দেখবো ভিডিও আছে কিনা। আর মোবাইলটা এমনভাবে ভাঙছে ঠিক করাও অসম্ভব। আমি অন্য কোনো উপায়ে ভিডিও পাই কিনা ভেবে চলছি। দুলাভাইকে কিসে যেন ভিডিওটা দিছিলাম, মেসেঞ্জার চেক করলাম, মনে পড়েছে ইমোতে দিয়েছি। আগের ইমো ফিরে পাওয়া অসম্ভব, সিমটাও নষ্ট হয়ে গেছে। আর সিম ওটাতে আম্মুর রেজিস্ট্রেশন কার্ড লাগবে, আর আমি আম্মুর সামনে দাঁড়াতেও পারবো না। আবার যদি দুলাভাই ভিডিও ডিলিট করে দেয় তো? আমি কোনো কুলো পাচ্ছি না খুঁজে। তবে আল্লাহর উপর ভরসা রেখেছি, যে আমাকে রাস্তা থেকে একজনের আশ্রয় রেখেছে সে হয়তো আমাকে আবার সম্মানের সাথে নিজের বাসায় নিয়ে যেতে পারে। হতে পারে তখন আমার পরিবারের লোকজন কিছু কিছু ভুলে তারা নিজেরাই লজ্জাবোধ করবে। শুনেছি কষ্টের ফল মিষ্টি হয়। পরের দিন সকালে আন্টি নাস্তা দিয়ে গেছে। এই 2 দিন শুধু রিমি আমাকে খাবার দিতে আসেনি, কারণটা হয়তো তার রাগ অভিমান। পায়ে কিছুটা জোর পাচ্ছি। ডাক্তারের কথা মতো আমাকে 13 দিন পর আবার চেক আপ করাতে নিয়ে গেছে। ডাক্তারের ফলাফলে আমি ভীষণ খুশি। খুব বেশি যত্নে আর পায়ে চাপ কম পড়ার কারণে পায়ের অনেক উন্নতি হয়েছে। আমার মনে হয় এর জন্য রিমিকে ক্রেডিট দেওয়া দরকার, কারণ তার জন্যই এমন হয়েছে। আমি মোটামুটি হাঁটাহাঁটি করতে পারি। বাসায় আসার পর রিমিকে আর দেখছি না। অন্য সময় হলে রিমি নিজে যেত টেস্ট করাতে। দুপুরের খাবারটা আন্টি দিয়ে গেল। আমি একটু অন্যরকম ভাবে আন্টিকে বললাম, আন্টি, রিমিকে দেখছি না, কোথাও কি বেড়াতে গেছে? আন্টি বলল, না, বাসায় আছে। কাল থেকে যে কি হয়েছে মেয়েটার, রাতে খায়নি, সকালেও খায়নি, এখন দুপুরের খাবারটাও নাকি খাবে না, শুধু রুমে শুয়ে থাকে। আন্টির কথা শুনে নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছে। বুঝলাম না একজনের ভালো করতে গিয়ে অন্যজনের খারাপ হয়ে যায় কেন। মুখ ফসকে বেরিয়ে গেল, ও আচ্ছা, আপনি জানতে চাননি এমন কেন করছে? না জানতে চাইলেও এখন গিয়ে হয়তো জানতে চাইবে। আর রিমি যদি এইসব কথা আন্টিকে বলে দেয়, আন্টি হয়তো কষ্ট পাবে। আন্টি মন খারাপ করে বলল, চেয়েছি কিছু বলছে না, শুধু কান্না করছে। যাক, বলেনি, আর যেন না বলে, এটাই চাই। আন্টি বলল, আচ্ছা তুমি খাবার খেয়ে নাও, আর পারলে রিমির মন খারাপের কারণ জানার চেষ্টা করো। কিছু কথা হয়তো আমাদের সাথে শেয়ার করতে পারছে না, তোমার সাথে করতে পারে। মাথা নেড়ে বললাম, আচ্ছা আন্টি, কারণটা তো আমি জানি, শুধু শেষবারের মতো বোঝানোর চেষ্টা করতে হবে। খাওয়া শেষ করে আমার পাশের রুমে রিমি থাকে। রিমির রুমে গিয়ে দেখি রিমি অন্ধকারে শুয়ে আছে। আমি লাইট অন করে রিমিকে ডাক দিলাম, রিমি। আমার কণ্ঠ শুনে রিমি ফিরে তাকালো। আমি বললাম, কি ব্যাপার রিমি, খাওনি কেন? খাবে চলো। সত্যি বলছি, রিমির চোখের দিকে আমি তাকাতে পারছি না, চোখগুলো ফুলে আছে, আর না খেয়ে চেহারার বাজে অবস্থা। রিমি অভিমানের সুরে বলল, আমি খাবো না। তুমি এখানে এসেছো কেন? আমি কে তোমার? আমি বললাম, রিমি প্লিজ বোঝার চেষ্টা করো, তোমার শরীর খারাপ করবে, এরকম পাগলামির কোনো মানেই হয় না। আঙ্কেল আন্টি জানতে পারলে কি হতে পারে ভেবে দেখেছো? রিমি বলল,
তাই তো আব্বু আম্মুকে বলতেই তো পারি। আর যদি আমার কথায় রাজি না হও, খাবার একদম খাওয়া বন্ধ। রিমি তো দেখছে আমার কথায় পুঁজি করে বসেছে। আমি তাহলে ভালো করতে গিয়ে খারাপ করে ফেলি। আমি বললাম, আচ্ছা বইলো, আগে খেতে চলো। রিমি বলল, তুমি আমার কথায় রাজি হও তারপর। রাতে খাওনি, সকালেও খাওনি, এখন দুপুর পেরিয়ে যাচ্ছে, তাই মিথ্যা বললাম। আমি বললাম, খাবার খেতে গেলে ভেবে দেখবো। রিমি বলল, আচ্ছা খেয়ে নেব, তবে যদি পাল্টি মারো তাহলে বুঝবা পাগলামি কারে বলে। রিমির কথাই ভয় চলে আসে মনে। রিমি খেতে গেল। আন্টি অবাক, আঙ্কেল তো বলেই ফেললো আমার কাছে নাকি জাদু আছে। কি জাদু আছে সেটা জানলে তো বাসা থেকে বের করেই দিত। আমি রুম থেকে গিয়ে বসে ভাবছি। রিমি খাবার শেষ করে আমার রুমে। রিমি বলল, এবার তো বলো ভালোবাসি। আমি বললাম, এখন রাত 10টা, একটু অন্যরকম ভাবে বলবো। রিমি অনেক আগ্রহ নিয়ে বলল, কিভাবে? আমি বললাম, একটা সারপ্রাইজ। আমার কথা শুনে রিমি অনেক খুশি। রিমির সাথে অনেক কথা হলো। রিমি আমার রুম থেকে যাচ্ছেই না, শুধু কথা বলছে। হয়তো ভাবছে আমি রিমির কথায় রাজি। আমি বললাম, হ্যাঁ রাজি, কিন্তু বেইমানি করতে পারবো না। রিমি চলে যাওয়ার পর কিছু কথা রিমির জন্য আর আন্টির জন্য লিখলাম, কারণ ঠিক করেছি আজ রাতেই চলে যাব। আমি পারবো না রিমির বাবা মার মনে কষ্ট দিতে। রিমির দেওয়া মোবাইল আর কাপড় চোপড় সবকিছু ফেলে শুধু সিমটা নিয়ে রাতে সুযোগ পেয়ে বেরিয়ে পড়লাম স্টেজের হাতে নিয়ে। দারোয়ান বাধা দিতে চেয়েছিল, বুঝিয়ে শুনিয়ে চলতে লাগলাম। কিন্তু গল্পের 8 নম্বর পার্ট। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনারা এই কয়দিনে আমার টিকটকে 6 মিলিয়ন লাইক কমপ্লিট করে দিয়েছেন। আর আমি কখনো ভাবিনি যে আপনারা আমাকে এতটা ভালোবাসেন। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। দারোয়ান বাধা দিতে চেয়েছিল, বুঝিয়ে শুনিয়ে চলে আসতে লাগলাম, কিন্তু বেশি দূর যেতে পারি নাই। পেছন দিক দিয়ে কে যেন আমার হাত টেনে নেয়। আমি পেছনে তাকিয়ে দেখি রিমি। কিছু বলার আগেই আমার গালে সজোরে চর বসিয়ে দিল। রিমি কান্না করতে করতে বলল, কোথায় চলে যাচ্ছিলে তুমি? রিমি, আমি মুখ দিয়ে কিছু বের হচ্ছে না। রিমি কান্না সুরে বলল, রিমি আমি কি? হ্যাঁ কি ভেবেছো তুমি? চলে গেলে সব সমাধান হয়ে যাবে? মাথা নিচু করে বললাম, রিমি আমি চাই না আঙ্কেল আন্টি কষ্ট পাক। রিমি বলল, তুমি আব্বু আম্মুর কষ্টটাই দেখলে, আমার কষ্টটা দেখলে না? তোমার জন্য আমার ভিতরে যে কি রক্তক্ষরণ হচ্ছিল তুমি জানো? কাগজটা পাওয়ার পর এক মুহূর্তের জন্য মনে হচ্ছিল এই বুঝি সবকিছু অন্ধকার হয়ে এলো। রিমি কান্না করছে অঝর নয়নে। আমি বললাম, রিমি তুমি বলো আমার কি করা উচিত ছিল? যেই মানুষগুলো আমার বিপদে এসে দাঁড়িয়েছে তার মেয়ের সাথে সম্পর্ক করব? রিমি বলল, আমি বলেছিলাম তো আব্বু আম্মুকে ম্যানেজ করে নিব। আমি বললাম, রিমি এটা হয় না, আমাকে চলে যেতে দাও। আমি পা বাড়ালাম। রিমি হয়তো আমার কথা বুঝবে না। রিমি রাগ দেখিয়ে বলল, কোথায় যাবে শুনি? ভালো করে তো হাঁটতেও পারো না, আর এক পা বাড়ালে বাকি যে পাটা আছে ওটাও ভেঙে দিব। হয়তো এটাই ভালোবাসার বহিঃপ্রকাশ। আমি রিমির ভালোবাসা বুঝি, কিন্তু ভালোবাসার মূল্য দিতে পারছি না, যার জন্য আমারও খারাপ লাগছে। রিমি মন খারাপ করে অভিমানী সুরে বলল, আচ্ছা বাসায় চলো, ভালোবাসতে হবে না। আমি জানি রিমি আমার সুস্থতার জন্য এই কথা বলছে। রিমি আমাকে টেনে একটা রিকশায় বসালো। জানি কথা বললেও কোনো কাজে আসবে না। আর আমি কোথায় বা যেতাম? বাসার অবস্থা আগের থেকেও খারাপ। ভাবিকেও সংসার ছেড়ে থাকতে হচ্ছে, আর আমার পাও তো ভালো নাই। কি কাজ করে দিন কাটাবো? রিকশায় দুজন চুপচাপ। নীরবতা ভেঙে বললাম, রিমি একটা কথা বলি। রিমি বলল, বলো। আমি বললাম, রিমি আমি তোমাকে ভালোবাসি, কিন্তু তোমার পরিবারের বিরুদ্ধে যেতে পারবো না। আর এখন আমার লক্ষ্য হচ্ছে ভাবিকে তার সংসার ফিরিয়ে দেওয়া। রিমি বলল, আমিও তো তাই চাই, তুমি তোমার পরিবারের সম্মানে ফিরে যাও, আর ভাবিও তার সংসার। আমি বললাম, রিমি আমার একটা অনুরোধ রাখবা? রিমি বলল, বলো। আমি বললাম, আমি চাই তুমি আমাকে ভালোবাসো, এটা যেন কেউ না জানে, বিশেষ করে তোমার আব্বু আম্মু। আমরা বন্ধুত্বর মতো থাকবো। রিমি বলল, ঠিক আছে, আগে বাসায় চলো। রিমিদের গেটের সামনে চলে আসলাম। ভিতরে যাওয়ার সময় আঙ্কেল সামনে পড়ল। আঙ্কেল বললেন, কোথায় গেছিলে রিমি? রিমি বলল, আব্বু অনেককে নিয়ে একটু ঘুরতে গিয়েছিলাম। আঙ্কেল বললেন, আচ্ছা ঠিক আছে, বাসায় যাও, তোমার আম্মু তোমাকে খুঁজছে। রিমি বলল, আচ্ছা আব্বু। রিমি মিথ্যাটা খুব ভালোই চালিয়ে দিল। বাসায় যাওয়ার পর আন্টি বলল, কই গেছিলে রিমি? রিমি বলল, আম্মু অনেককে একটু ঘুরতে নিয়ে গিয়েছিলাম, আর আমার মনটাও ভালো ছিল না। আন্টি বলল, আমাকে বলে যেতে, কত চিন্তা হচ্ছিল আমার। রিমি বলল, সরি আম্মু, আর এমন হবে না। সেদিনের পর থেকে রিমির সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক, কিন্তু রিমি এটাকে সীমাবদ্ধ রাখছে না, বিভিন্ন সময় আবেগ দেখিয়ে ফেলে। তবে আঙ্কেল আন্টি এই ব্যাপারে কিছুই জানে না। আর আমি রিমিকে বলেছি, আমি রিমিকে তখনই ভালোবাসবো যখন আঙ্কেল আন্টি মেনে নিবে, আর প্রতিষ্ঠিত না হতে পারলে তো কোনোভাবেই মেনে নিবে না। আর আমার প্রধান লক্ষ্য হলো পাটা পুরোপুরি ভালো হয়ে যাওয়া। ভাবির সাথে মাঝে মাঝে কথা হয়। ভাবি এখনো নিজেদের বাসায় আছে। আমাদের পরিবারের লোকজন নাকি খবরও নেয়নি।
ভাবিও সেই অপমানের কারণে কারোর সাথেই কথা বলেনি, আর ভিডিও পাওয়ার কোনো ক্লু খুঁজে পাইনি, আর পাবো বলেও মনে হচ্ছে না। তাই বলে জীবন থমকে যাবে এমনটা না। আঙ্কেল আমাকে তার অফিসে পার্ট টাইম জব করতে বলেছিল কিছুই করতে হবে না, কিন্তু আমি নিজেকে ছোট মনে করব ভেবে জবটা দিল। তার পাশাপাশি রিমির কলেজে ভর্তি হতে বলল। দয়া করে ভিডিও কপি করে কেউ মেনশন না দিয়ে ভিডিও আপলোড দিবেন না। আসলে এই কয়েক মাসে আমার মনে হয়নি আমি অন্যের বাসায় আছি। এতটা আপন করে নিয়েছে এই পরিবারটা, আর আঙ্কেল তো আমাকে তার ছেলের আসনে বসিয়েই দিয়েছে। ওদের কাছে একটা প্রাণ অমূল্য। ওনার ছেলেকে বাঁচানোর জন্য উনি চাচ্ছে আমার ভবিষ্যৎটা যেন সুন্দর হয়, আর টাকা পয়সা ওনার কাছে কিছুই না। তাছাড়া আমার বর্তমান অবস্থা আঙ্কেল আন্টি ভালোভাবেই জানে। বাসায় তো যেতেই পারবো না, আর যাওয়ার কোনো জায়গাও নাই, তাই হয়তো এত মায়া। রিমি আঙ্কেলের কথা শুনে অনেক খুশি। আমাকে কোথাও যেতে দেয়নি, আর অফিসে জব দিল। তার সাথে কলেজে ভর্তি হতে বলেছে। আমি তো এটাকে সুযোগ মনে করতেই পারি। এতে করে লেখাপড়াটা এগিয়ে নিয়ে যাওয়া যাবে, আমিও বাসা ছেড়ে ভালো থাকতে পারবো। কিন্তু কলেজে ভর্তি হতে হলে পূর্বের কলেজ থেকে ছাড়পত্র আনতে হবে। তাই ছাড়পত্র আনার জন্য কলেজে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আজ বাসে বসে আছি, মনে হচ্ছে বাসায় যাচ্ছি। আসলে বাসা থেকে কলেজ মাত্র 5 মিনিটের রাস্তা। আর যদি বাসায় যেতে পারতাম, আম্মুর হাতে রান্না খেতে পারতাম, ভাইয়ার উপদেশ আর আব্বুর ভালোবাসার শাসন পেতাম। কিন্তু তার হলো না। বাস চলছে, বুকের ভেতর কেমন ব্যথা ব্যথা লাগছে। যদি দূর থেকে আম্মুকে দেখতে পারতাম। বাস এসে থামলো। বাস থেকে নামা মাত্রই আবিরকে দেখলাম। আবির আমাকে দেখেই দৌড়ে আসলো। আবির বলল, কিরে অনিক, এতদিন কইছিলি তুই কলেজে যাস না, মোবাইলে কল দিলে বন্ধ। কলেজের স্যার ম্যাডাম তোর কথা মিথিলাকে জিজ্ঞেস করলে বলতো তুই নাকি রাগ করে বাসা থেকে চলে গেছিস। আমি বললাম, ঠিকই বলেছে, রাগ করে চলে গিয়েছিলাম। মিথিলা কলেজে আসে? মিথিলা আজ যাই হোক কলেজে এই অপবাদটা দেয় নাই। আবির বলল, প্রতিদিনই তো আসে মনে হয়। কেন গেছিলে রাগ করে, আর মোবাইল বন্ধ কেন? আমি বললাম, এমনিতেই আব্বু মারছিল, পরে ঢাকায় মামার বাসায় উঠি, ওইখানেই ভর্তি হব। তাই কলেজ থেকে কিছু কাগজপত্র তুলতে এসেছি। আমার তো কোনো মামাই নাই, তবে আমার কিছু বলার ছিল না, মিথ্যাটা বলতেই হলো। আবির বলল, ও আচ্ছা, কলেজে যাবি এখন? আমি বললাম, আচ্ছা চল। আবিরের সাথে কলেজে গেলাম। কলেজে পুরনো স্কুল জীবনের বন্ধুরা এসে ভিড় করলো। কই গেছে আমি, কলেজে কেন আসি না? রাগ কিসের জন্য? আব্বু মারলে বাসা থেকে যাওয়া লাগে? আজ থেকে কলেজ আসবে কিনা? সবগুলো সত্য মিথ্যা বুঝিয়ে প্রিন্সিপাল স্যারের রুমে ছাড়পত্রের জন্য দরখাস্ত দিলাম। স্যার জানতে চাইলো কারণটা কি। আমি স্যারকে বললাম, ঢাকাতে একটা পার্ট টাইম জব পাইছি, তাই ওইখানে ভর্তি হব। স্যার আমাকে কাগজপত্র সব বুঝিয়ে দিল। পরিচিত স্যার ম্যাডামের খবর নিলাম। সবাই আমার না আসার কারণ আর এই কলেজ থেকে চলে যাওয়ার কারণ জানতে চাইলো। প্রিন্সিপাল স্যারকে দাও উত্তর দিয়েছি সবাইকে। অফিস থেকে বের হতেই মিথিলাকে চোখে পড়লো। আগের মতোই পর্দা করে আছে। এই মেয়েটা যে আমার চিরচেনা, যতই পর্দায় থাকুক চিনতে ভুল হবে না। মিথিলাকে দেখে কেন জানি ঘৃণা আসছিল না। মন চাচ্ছিল মিথিলাকে গিয়ে জিজ্ঞেস করি, কেমন আছিস মিথিলা? আমাকে বাসা থেকে বের করে খুব সুখে আছিস তাই না? মুহূর্তেই চোখ ঘোলা হয়ে আসলো। মিথিলাও দেখছে আমার দিকে চেয়ে আছে। হয়তো কারো কাছ থেকে শুনেছে আমি কলেজে এসেছি, তাই হয়তো এক নজর দেখার জন্য দূর থেকে তাকিয়ে আছে। আবার আমার ধারণা ভুলও হতে পারে। আমি বেরিয়ে যাওয়ার জন্য হাঁটতে থাকি, মাথা নিচু করে মিথিলাকে দেখি নাই এমন একটা ভাব নিয়ে। কিন্তু মিথিলাকে আমার দিকে এগিয়ে আসতে দেখি। আমি পাশ কাটিয়ে চলে যাব, এমনি মিথিলা ডাক দিল। তো এভরিওয়ান, নেক্সট বার চাইলে একটু বেশি বেশি কমেন্ট করুন আর একটু বেশি বেশি কপি লিঙ্ক করে দিন। ধন্যবাদ।